উজ্জ্বলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রান্তিক কৃষকের কাছে। প্রাচীন ঐতিহ্যের লীলাভূমি চাঁপাইনবাবগঞ্জ। একসময়ের গৌড়ের এই রাজধানীর বুকে অসংখ্য নিদর্শন কালের সাক্ষী হয়ে আছে। সময় পেরিয়ে গেলেও এই জেলার রাজধানী খেতাব কিন্তু মুছে যায়নি এখনো। বর্তমানে এটি বাংলাদেশের আমের রাজধানী নামে সুপরিচিত। চাঁপাইনবাবগঞ্জে আমের খ্যাতি সারা দেশ জুড়ে। আসছে আমের মৌসুম, চলছে মাঠ পর্যায়ের পরিচর্যা। সেই মাঠ প্রস্তুতির বিভিন্ন দিক আজ আমরা তুলে ধরব এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মারুফা এনিন। এখানকার আনাচে কানাচে যেখানে যাওয়া যাক, চোখে পড়বে বিশাল বিশাল সব আমের বাগান। প্রতি বছর আমের মৌসুমকে ঘিরে এই অঞ্চলের কর্মচঞ্চলতা যেন অন্য রকমের মাত্রা পেয়ে যায়। মৌসুমে আমের উৎপাদন, বাজারজাতকরণ সহ বিভিন্ন কর্মকাণ্ডের ভিতর দিয়ে প্রায় ৬০,০০০ মানুষের মৌসুমি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এই জেলায়। পুরোপুরি মৌসুম আসার আগে থেকেই বাগানের পরিচর্যা সহ কৃষকদের ব্যস্ততা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? জি আছি ভাই। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান সুইট। আচ্ছা সুইট ভাই, আমি দেখছি যে আপনি সেচ দিচ্ছেন, তাই না? জি, আমার কাছে সেচ দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে। মূলত আমাদেরকে ৫-৬ বছর আগেও এরকম সেচ দিতে হতো না, কিন্তু জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদের চাঁপাইনবাবগঞ্জ দিন দিন খরা প্রবণতা বেড়ে চলেছে, যার জন্য দেখা যাচ্ছে যে অনাবৃষ্টি হচ্ছে, সময়ে বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, অসময়ে বৃষ্টি হওয়ার জন্য আমাদেরকে এখন গাছে এরকম সেচ দিতে হয় এবং সপ্তাহে ২-১ বার করে দিতে হয়। ভাই, সেচ ছাড়া আর অন্য কিছু করতে হয়? হ্যাঁ, আমাদেরকে সেচ দিতে হয়, তার সাথে সাথে গাছে স্প্রে করতে হয়। আচ্ছা, তো আজ কোথাও স্প্রে করছেন? হ্যাঁ, আমার আরেকটি বাগান রয়েছে, ওখানে স্প্রে করছি আমরা। তাহলে চলুন আমরা যাই সেখানে। হ্যাঁ চলুন। আচ্ছা, এই যে ওনারা স্প্রে করছেন না? আচ্ছা আচ্ছা সুইট ভাই, আপনারা এই স্প্রেটা কবে কবে করে থাকেন? মাঘ ফাল্গুনের দিকে মূল আসে, মূল আসার ১৫-২০ দিন আগে আমরা এই স্প্রে করে থাকি। আচ্ছা ভাই, এই যে স্প্রেটা যে করছেন, তো এটা কতদিন পর্যন্ত করতে হয়? মুকুলের পরিমাণ যখন ৩ থেকে ৪ সেন্টিমিটার হয়, তখন আমরা আবারও দ্বিতীয়বারের মতন স্প্রে করি। দ্বিতীয়বারের মতন স্প্রে করার পরে আবারও আমরা অপেক্ষা করি পরবর্তী ধাপের জন্য। পরবর্তী ধাপ যখন হয় আপনার দানা হয়, অর্থাৎ মুকুলটা থেকে যখন ফলটা হয়, যখন দানার সমান হয় অথবা আমরা বলি নাকের ফুলের সমান হয়, এই সময় আমরা তৃতীয়বারের মতন স্প্রেটা করে থাকি। আমাদের দেশে আবহাওয়া তো পরিবর্তিত হয়েছে, তো এর কারণে আমের ফলনের কোনো পরিবর্তন এসেছে কি? এবছর লক্ষণীয় ব্যাপার যেটা আমরা দেখছি আপনার, যে আমাদের অরিজিনালি আপনার মাঘ ফাল্গুনের দিকে যখন মুকুলটা আসে, তখন দেখা যায় যে হয়তো বা ২ সপ্তাহ ৩ সপ্তাহ ধরে মুকুলটা হয়, কিন্তু এবার আমরা দেখলাম মোটামুটি ১-১.৫ মাস পর্যন্ত এই মুকুলটা আসছে এবং ৪ দফায় মুকুল আসছে। সেখানে দেখা যাচ্ছে যে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি যে অ্যাকচুয়ালি কোন মুকুলটাকে বাঁচাবো, কোন মুকুলটাকে রাখবো, এরকম একটা এর মধ্যে পড়ে যাচ্ছে। এর সাথে সাথে আমাদের যারা আমের সাথে সম্পর্কিত তাদের একটা আতঙ্ক হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার শিলাবৃষ্টি। যেমন গত ২ বছর আমাদের এই জেলাতে অভাবনীয় শিলাবৃষ্টি হয়েছে, যার ফলে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে আমের। আচ্ছা ভাই, এই বাগানটা কতটুকু জমির উপরে? এটা প্রায় ১০ বিঘা জমির উপরে। কতগুলো গাছ আছে? প্রায় ৭০,০০০। বাবা, তাহলে চলেন না আমরা বাগানটা ঘুরে একটু কথা বলি। জি চলেন, আপনাকে দেখাই। এখন তো অনেক পদ্ধতিতে আপনার চাষাবাদ করা হচ্ছে, বা এই যে আম বাগানের ফল উৎপাদন বাড়ানো হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা কি সে আগের নিয়মই ফলো করছেন, নাকি এই যে এখন নতুন নতুন যে পদ্ধতি আছে এগুলোকে ফলো করছেন? না, আমি আমার বাগানের কথা আপনাকে একটা উল্লেখ করতে পারি যে আমি আগের নিয়মটাই ফলো করছি এজন্যই যে বর্তমানে আমাদের এলাকায় আপনার বিভিন্ন ধরনের গাছে হরমোন ব্যবহার করছে, বিভিন্ন বিষাক্ত কীটনাশক ব্যবহার করছে, যার ফলে গাছ অল্প বয়সেই তার শক্তি ক্ষমতা হারিয়ে ফেলছে এবং খুব তাড়াতাড়ি গাছগুলো মারা যাচ্ছে। যেখানে আমাদের
এলাকায় আপনি আশ্চর্য হবেন শুনে যে আমাদের এলাকায় এক একটা গাছ 100-150 বছরেরও গাছ আমের গাছ আছে এবং সে ব্যাপক পরিমাণে ফলন এখনো ফলায়। কিন্তু বর্তমানে যে এই ছোট গাছগুলো দেখছেন, অন্য যে বাগানগুলো আছে এই বাগানগুলো দেখা যাচ্ছে যে আপনার 10-15 বছর 20 বছরের গাছ হঠাৎ মারা যাচ্ছে। এর জন্য কারণ হচ্ছে এই যে আপনার নতুন পদ্ধতিতে যে হরমোন কীটনাশকগুলো এগুলোই। ভাইয়া আপনার বাগানে কি কি জাতের আম গাছ আছে? এখানে আপনার আমাদের খিরসা রয়েছে, আপনারা যারা বাইরের অনেকে হিমসাগর নামে পরিচিত, ওটা ন্যাংরা আম রয়েছে, তাছাড়া ফজলি রয়েছে এবং বোম্বাই বলে একটা, এই কোয়ালিটির আম, এই কয়টা আম রয়েছে আমাদের। এবছর কি পরিমাণে ফল পাবেন বলে আশা করছেন? যতদিন না আপনার এই গুটিটা বড় হয়ে থোকায় থোকায় ঝুলবে, যতদিন না ততদিন আমরা সত্যি ওরকম টার্গেট করতে পারবো না। তবে আশা করি যে আমরা ছোট গাছ অনুযায়ী, ছোট গাছ যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে হয়তো বা আপনার 2.5 থেকে 3 মণ এবং বড় গাছগুলোতে 20 থেকে 25 মণ আম আমরা কালেক্ট করব। এবং আমি যেখানে আপনাকে সেচ হচ্ছিল যে গাছগুলো দেখলেন, ওই গাছগুলো থেকে আমার সর্বোচ্চ 50-55 মণ পর্যন্ত আম নেমে থাকে। আচ্ছা, বাজারজাতকরণটা কিভাবে করে থাকেন আপনি? আমরা যেহেতু বিভিন্ন কীটনাশক কম ব্যবহার করার চেষ্টা করি, আমাদের বাইরের কিছু ডিমান্ড আছে, তারা আমাদের কাছ থেকে কালেক্ট করার চেষ্টা করে। তো আমরা আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে আড়ত রয়েছে, আমের আড়ত রয়েছে, আমরা আমটা পেরে নিই, পেরে নেওয়ার পরে আড়তে দিয়ে দিই, আড়তের মাধ্যমে বিক্রি করি। কারণ আমাদের ব্যাপক পরিমাণের আম, এটা তো আপনার যে কেউ এককভাবে কিনে নিতে পারে না। ভাইয়া, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আম নিয়ে ঐতিহ্যের কারণেই চাঁপাইনবাবগঞ্জে 1985 সালে উদ্যানতত্ত্ব বিভাগের অধীনে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতায় আম গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল, যা বর্তমানে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র নামে পরিচিত। আমের মৌসুমকে সামনে রেখে এখানকার কর্মকর্তারাও কৃষকদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। গবেষণা কেন্দ্র কতটুকু জমি? প্রায় 30 একর মতন জায়গা হবে। 30 একর? শুধু আমি? হ্যাঁ, না, আমের পাশাপাশি বড়ই, তারপর ডালিম, এগুলো নিয়েও কাজ হচ্ছে। আচ্ছা ভাইয়া, আপনারা আম গাছে ফুল আসার আগে কৃষকদেরকে কিভাবে পরামর্শ দিয়ে থাকেন? ফুল আসার আগে মেইনলি ফুল আসার আগে আমরা বলে থাকি যে একটা সাইপারমেথ্রিন বা ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের ইনসেকটিসাইড, এর সাথে একটা সালফার গ্রুপের ফাঞ্জিসাইড দিতে বলি। কারণ ওই সময় টেম্পারেচারটা খুবই কম থাকে এবং ওই সময় পাউডারি মিলডিউ আক্রমণ হয়, এজন্য আমরা মেইনলি সালফার গ্রুপের ওষুধটা দিতে বলি। ফুল আসার পরে কি আর কোনো স্প্রে করতে হয়? তখন আমরা একটা স্প্রে করার কথা বলি এবং সেই সময় আমরা একটা ম্যানকোজেব গ্রুপের ফাঞ্জিসাইড এবং একটা ল্যামডা সাইহ্যালোথ্রিন অথবা সাইপারমেথিন অথবা আমরা ইমিডাক্লোপিড গ্রুপের একটা কীটনাশক দেওয়ার কথা বলি। তো এই মুকুল থেকে ফুল ফোটে, তারপরে কি আর কোনো স্প্রে করতে হয়? ওই সময় আমরা স্প্রে করতে নিষেধ করি। এরপরে যখন গুটি বাঁধা শুরু হয় এবং যখন পি স্টেজ মানে মটর দানার সমান হয়, ওই স্টেজে আমরা আরেকটা স্প্রে করার কথা বলি এবং মেইনলি এই স্টেজটা খুবই গুরুত্বপূর্ণ আমের। ভাই চলেন আমরা বাগান ঘুরে কথা বলি। আপনি বললেন যে এই স্টেজটা খুব গুরুত্বপূর্ণ, তো সেই ক্ষেত্রে কৃষকদেরকে আপনারা কি কি পরামর্শ দিয়ে থাকেন? হ্যাঁ, এই স্টেজটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই স্টেজে আপনার অ্যানথ্রাকনোজের আক্রমণ হয় আর অ্যানথ্রাকনোজের পাশাপাশি স্ক্যাব ডিজিজও দেখা যায়। তো মেইনলি খিরসাপাত, বগলাগুঠি যে আমগুলো আছে এগুলো তো বেশি দেখা যায়, সব আমে হয় কিন্তু এগুলো তো একটু বেশি দেখা যায়। তো আর এছাড়া তখন মার্চ মাস থাকে, এই মার্চ মাসে কচি পাতা বের হয় আর কচি পাতা বের হলে হপার পোকার আক্রমণও বেড়ে যায়। তাই ওই সময় আমরা কার্বারাইল গ্রুপের একটা ইনসেকটিসাইড আর অথবা ইমিডাক্লোপিড গ্রুপের একটা ইনসেকটিসাইড আর সাথে কার্বানডাজিম গ্রুপের একটা ফাঞ্জিসাইড 1 গ্রাম পার লিটারে মিশিয়ে স্প্রে করতে বলি। তারপরে কোনো স্টেজ আছে? হ্যাঁ, তারপরে মেইনলি আমরা মার্বেল স্টেজ বলি, মানে যেটা আমরা গুলি খেলি না, কাঁচের গুলি দেখছেন, ওই মার্বেল স্টেজে আরেকটা স্প্রে দেওয়ার কথা বলি আমরা। এর পরবর্তীতে স্টেজে যখন আমটা বড় হয় তখন দেখা যাচ্ছে যে জাস্ট আমটা পাকার মানে ম্যাচুর যখন হয়ে যায় ওই সময় মাছি পোকার একটা আক্রমণ থাকে এবং এটাকে কন্ট্রোল করার জন্য ফ্রুট ব্যাগিং একটা প্রযুক্তি আছে আমাদের, যে এটা জাস্ট পরানোর আগে একটা ইনসেকটিসাইড একটা ফাঞ্জিসাইড দিয়ে স্প্রে করার পরে আমরা ব্যাগিং করে দিই, তাহলে আমটা হারভেস্টের আগ পর্যন্ত ভালো থাকবে এবং এটা কালারটাও হলুদ থাকবে। এতক্ষণ তো আমরা ব্যাগিং পর্যন্ত শুনলাম, এর পরের স্টেজটা কি? সাধারণত সমস্যা হয় না, আর আমরা যখন দেখবো যে 2-1টা আম ব্যাগের মধ্যে পড়ে আছে পাকা আম, তখন ওই সময় আমরা আম হারভেস্ট করা শুরু করব। তাই যে কোনো আম একসাথে হারভেস্ট না করে 2বারে হারভেস্ট করলে ভালো হয়। আচ্ছা ভাই, এখানে তো আম গবেষণা হয়, তো কি কি গবেষণা হয়? হ্যাঁ, এখানে আরেকজন আমাদের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর জমিউদ্দিন আছেন। তো ডক্টর জমিউদ্দিন স্যারের কাছে আমরা এখন নিয়ে যাই, উনি ওনার হাইব্রিডাইজেশন নিয়ে মেইনলি কাজ করেন, তো ওটা নিয়ে আপনার সাথে কথা বলবেন উনি। ওকে, চল। এখানে কতগুলো আম গাছ আছে? তাও তো আপনার 500-600 হয়ে যাবে গাছ।
আমাকে পরিচয় করে দেয়, ইনি ডক্টর জমির উদ্দিন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আচ্ছা, ভালো আপনারা আছি। তাহলে কথা বলেন, আমি আসি। আচ্ছা আচ্ছা, আপনি তো আম গবেষণা করেন, জি। তো এই আম গবেষণা কিভাবে করেন, এটা প্রক্রিয়াগুলো আমাদেরকে একটু বলবেন? সারা পৃথিবীতে আম উন্নয়নের জন্য 3টা পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে সিলেকশন পদ্ধতি, অর্থাৎ দেশীয়ভাবে আমরা কোনো জাত নিয়ে এসে সেটা গবেষণা করার পর যেটা করি সেটা সিলেকশন। এবং দ্বিতীয় হচ্ছে ইন্ট্রোডাকশন অর্থাৎ প্রবর্তন, সেটা বিদেশ থেকে কোনো ম্যাটেরিয়াল নিয়ে এসে আমাদের দেশীয় জলবায়ুতে যদি উপযুক্ত হয় সেটা। এবং তৃতীয় হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, যেটা আমরা এখন করতেছি আর কি। এই পদ্ধতিতে নতুন জাতের জন্ম দেওয়া যায়। এই কাজটি আমি বিগত 22 বছর ধরে এই আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রে করতেছি এবং এটি করার ফলে 170টি মতো নতুন হাইব্রিড জাত পাওয়া গেছে। আমি দেখছি যে আপনি এখনো একটা গাছে গবেষণা করছেন, তো এইটা কোন জাতের আম? এটা বারিয়াম 3 অর্থাৎ আম্রপালি যাকে বলা হয়। এটির সাথে আমি একটি বিদেশি আমেরিকার ফ্লোরিডার একটা রঙিন মধ্যমৌসুমী জাত পালমার, সেই জাতকে বাবা ধরে এবং এই বারিয়াম 3 আম্রপালিকে যেটা নিচে দাঁড়িয়ে আছে সেটাকে মা ধরে আমি ফ্লোরিডার ওই পালমারের রেনু প্লোরেনগেন বা বীর্য নিয়ে এটার সাথে আমি মিলন ঘটাচ্ছি, অর্থাৎ ক্রস করতেছি আর কি। আচ্ছা, এই যে আপনি যে মেল আর ফিমেলের কথা বললেন, তো এই কিভাবে বোঝেন যে এটা মেল ফুল ওটা ফিমেল ফুল? ধন্যবাদ আপনাকে, আমি সরজমিনে হাতে কলমে দেখাই দিচ্ছি আর কি। আমি যে ফুলটি এটি ধরলাম ফরসেপদের, সেটি হয়েছে হার্মোফোডার অর্থাৎ উভলিঙ্গ ফুল, অর্থাৎ এটাকে ফিমেল বলা যায় মেল পার্টটা সরাই দিলে। আর আমার আবার যে ফুলটি আমি ধরলাম এইটি অনলি মেল ফ্লাওয়ার, অর্থাৎ কোনো স্ত্রী ফুল থাকে না, শুধু 2 ধরনের থাকে। কোনো কোনো ক্ষেত্রে কদাচিৎ হয়তো ফিমেল ফ্লাওয়ার পাওয়া যায়। আপনি যে এই যে গবেষণা করে এই ক্রস জাতের আম গাছ বের করেছেন, তো এটা কি কৃষক পর্যায়ে দিতে পেরেছেন? এখন পর্যন্ত আমরা বারিয়াম 4 নামের যে আমটি, সেটি বাংলাদেশে একমাত্র হাইব্রিড, এটি দেওয়া সম্ভব হয়েছে। আরও 4 থেকে 5টি জাত আছে হাইব্রিড, সেগুলো আমরা এবছরই তাদের মধ্যে থেকে একটি রিলিজের ব্যবস্থা করা হয়েছে বা হবে আর কি, এই বছরই আর কি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আপনার সকল কলাকুশলী যারা এখানে উপস্থিত আছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন কথা বলবো আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হামিম রেজার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের এই গবেষণা কেন্দ্রে কি কি বিষয়ের উপরে গবেষণা করছেন? চাঁপাইনবাবগঞ্জ মানে আমের জন্য একটা বিখ্যাত বাণিজ্যিক ভিত্তিতে চাষ হয়, এই জন্য গবেষণা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। 1990 সালে এইটাকে আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হয়, কারণ এখানে আরও আঞ্চলিক যে উদ্যান ফসল যেগুলো আছে, বিশেষ করে ফল, ফুল এবং সবজি নিয়ে গবেষণা করার জন্যই এটা মূলত আরও ব্যাপক পরিসরে এটাকে রূপান্তরিত করা হয়। আপনি বললেন যে সবজি এবং ফুল নিয়ে আপনারা গবেষণা করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা কতটুকু সফল হবেন বলে আশা করছেন? উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের যে সবজি বিভাগ আছে তারা কিন্তু সবজি নিয়ে গবেষণা করছে। বাংলাদেশে প্রায় 90টির মতো সবজি উৎপাদন করা যায়। তা আমরাও এই অঞ্চলে সবজির উৎপাদন বাড়ানোর জন্য সেই জন্য আমরা আশা করছি যে ভবিষ্যতে আমরা সবজিরও গবেষণা শুরু করে দেব। আর এছাড়াও আমাদের ফুল নিয়েও আমাদের আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রে ফুল নিয়ে গবেষণা করার আমাদের পরিকল্পনা আছে, কারণ ফুল কিন্তু এখন একটা বাণিজ্যিক ফসল হিসেবে এবং প্রচুর লাভবান হচ্ছে ফুল চাষ করেও। সুতরাং আমরা এই অঞ্চলে ফুলের গবেষণা করতে পারি এবং কৃষকদের মাঝে এর টেকনোলজিও আমরা দিতে পারি, যাতে তারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করে লাভবান হতে পারে। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন।
শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনামগুলো। রংপুর অঞ্চলে কমছে ইরি বোরো চাষ। কলম্বিয়ায় কফি উৎপাদন ৩৫ বছরের সর্বোচ্চ। বোদায় আম ও লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রংপুর অঞ্চলে ইরি বোরো ধানের চাষ প্রতি বছর কমে আসছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ও ধানের তুলনামূলক ন্যায্য মূল্য না পাওয়ায় এই অঞ্চলের কৃষকরা ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছে। তারা ধানের বিকল্প লাভজনক অন্য ফসল চাষের দিকে ঝুঁকে পড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রংপুর অঞ্চলে ৫ জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধায় ২০১৫ সালে বোরো ইরি চাষ হয়েছিল ৫,২১,৮৮৩ হেক্টর জমিতে। ২০১৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৫,১১,৬৮৬ হেক্টরে। চলতি ইরি বোরো মৌসুমে চাষ হয়েছে ৫,০২,২৮৩ হেক্টর জমিতে। প্রায় ১৯,০০০ হেক্টর কম জমিতে ধানের চাষ হয়েছে গত ২ বছরে। কৃষি কর্মকর্তা জানান, ইরি বোরো চাষের কারণে রংপুর অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাচ্ছে। ফলে তারা বোরো চাষের পরিবর্তে অন্য ফসল চাষাবাদে কৃষকদের উৎসাহিত করছেন, যে কারণে বোরো ইরি চাষাবাদ কমে যাচ্ছে। কৃষি বিভাগ থেকে আরও জানা যায়, গত ২ বছরে রংপুরে ৫ জেলায় আলুর চাষ বেড়েছে ১০,৩৩৬ হেক্টর জমিতে এবং ভুট্টার চাষ বেড়েছে ১১,২২৪ হেক্টর জমিতে। এছাড়া ব্যাপক হারে বেড়েছে বাদাম, টমেটো ও কুমড়ার চাষ। বিশ্বের অন্যতম শীর্ষ কফি উৎপাদনকারী দেশ কলম্বিয়ায় চলতি মৌসুমের ফেব্রুয়ারি মাসে কফির বাম্পার ফলন হয়েছে। এর ফলে গত ৩৫ বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ কফি উৎপাদন করল দেশটি। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে কলম্বিয়ার কৃষকরা মোট ১২,৯০,০০০ ব্যাগ অ্যারাবিকা কফি উৎপাদন করেছেন। এর মধ্য দিয়ে ৩৫ বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ কফি উৎপাদন করল দেশটি। কলম্বিয়ায় কফি উৎপাদন যেমন বেড়েছে, তার সাথে তাল মিলিয়ে গত ফেব্রুয়ারি মাসে দেশটি থেকে বেড়েছে কফির রপ্তানিও। কলম্বিয়ার কফি বোর্ডের তথ্য মতে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রায় ১১,৮০,০০০ ব্যাগ কফি রপ্তানি করেছে কলম্বিয়া, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ৭% বেশি। চলতি অর্থ বছরে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৬২,৮০,০০০ ব্যাগ কফি রপ্তানি করেছে কলম্বিয়া, যার পরিমাণ ২০১৫-১৬ অর্থ বছরের একই সময়ে কফি রপ্তানির চেয়ে প্রায় ৯% বেশি। পঞ্চগড়ের বোদায় চলতি মৌসুমে আম ও লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলার প্রতিটি আম ও লিচু গাছে শোভা পাচ্ছে সোনালী মুকুল। প্রতিটি গাছে মুকুল থেকে থোকায় থোকায় আম ও লিচু আসতে শুরু করেছে। ফলে এবার মধু মাসের ফল আম ও লিচুর বাম্পার ফলন হতে পারে। পঞ্চগড়ের বোদা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ উপজেলায় প্রায় ৫ শতাধিকের অধিক আম ও লিচুর বাগান রয়েছে। এ অঞ্চলের আম ও লিচু সুস্বাদু ও মিষ্টতা বেশি হওয়ায় সারা দেশে এর চাহিদা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ও প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবারও রেকর্ড পরিমাণ আম ও লিচুর ফলন হবে বলে আশা করা হচ্ছে। এ উপজেলায় প্রায় প্রতিটি বাড়ির বসত ভিটায় আম ও লিচু গাছে মুকুল আসতে শুরু করেছে। আম ও লিচু বাগানগুলোতে ফুল আসায় চাষিরা বাগান পরিচর্যায় কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন। ফুল আসার ১৫ দিন আগে এবং ফুল আসার ১৫ দিন পরে সেচ দিতে হয়। গাছে মুকুল আসার সঙ্গে সঙ্গেই মুকুলকে টিকিয়ে রাখতে আম ও লিচু চাষি ও ব্যবসায়ীরা স্প্রে করে চলেছেন। ঋতু বৈচিত্র্যতায় আমাদের দেশে মধু মাসে ফলে ভরে যায়। আম ও লিচু তার মধ্যে অন্যতম ও জনপ্রিয়। চাষিরা আম ও লিচু চাষ করে কাঙ্ক্ষিত সাফল্য পাক, সেই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসএ এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট ৭/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 017886828232 এই নম্বরে। আজ আমরা দেখলাম আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে মুকুল আসার আগ থেকে শুরু করে আমের ফলন পর্যন্ত কিভাবে পরিচর্যা নিতে হয়। এবছর কৃষকরা আমের ভালো ফলন পাবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।